আপনাদের একটু বুঝতে হবে কেন আজকে আমাদের উপর এত আক্রমণ নেমে আসছে। যেখানে আমার হিন্দু সমাজের ভাইয়েরা একটু বেশি বসবাস করে, সেখানে যে বলা হচ্ছে নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ওর পার্টিতে তুমি কেন যুক্ত হবে? তবে একটা কথা বলে দিই, এটা আমার পার্টি নয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে, তাপস ব্যানার্জির অতটা ক্ষমতা আছে, লক্ষ্মীকান্ত হাসদার অতটাই ক্ষমতা আছে, এবং বিশ্বজিৎ মাইতির অতটাই ক্ষমতা আছে। অর্থাৎ আমাদের পার্টি, এটা আমার পার্টি নয়। কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু আমি তাদেরকে বলবো, যাদেরকে বোঝানোর চেষ্টা করছে, বলুন, প্রশ্ন করুন, যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালা পরে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল, এই অপদার্থ রাজ্য সরকারের প্রশাসন তখন শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল, অন্য কেউ প্রতিবাদ করেনি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ করেছিল, নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করেছিল। কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছি। একটু আগিয়ে যাওয়া যাক, যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায়, সেখানে গিয়ে বোঝাচ্ছে কি, ও বিজেপির দালাল। ভালো কথা, বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। আজকে চলে যাওয়ার পরে এখানকার বিধায়ক, এখানকার এমপি, এখানকার পঞ্চায়েত পৌরসভার কি বলে ওটাকে গো, চেয়ারম্যান, প্রধান, এখানে কাউন্সিলর কি বলবে, ও বিজেপির দালাল। আজকে একটা ভিডিও দেখছিলাম, আপনাদের ভাগ্য করে একটা এমপি এমএলএ পেয়েছেন বাবু, আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন। এমএলএর কথা শুনেছেন? আমি অবাক ওনার বক্তব্য। ন্যূনতম সাংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না, কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি ওনাকে জানাতে চাই। যে সরকারটা চলছে এটা জনগণের সরকার। কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট, বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে এ নয় যা ইচ্ছা তাই করবে, যা ইচ্ছা তাই বলবে। কোনো একটা জায়গায় এই অশোকনগরের মধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে, পানি জমে গিয়েছে। সেখানে যখন এমএলএ পৌঁছেছে, কোনো এক মা তাকে যখন বলে যে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা, তখন কি বলছে, পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের, প্রধান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, তারপরে যে ভাষা বলেছে, বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না। কিন্তু আমাদের বুঝতে হবে, একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে, সে নির্দিষ্ট দলের থাকে, যখন নির্বাচিত হয়ে যায়, সংবিধানের যখন শপথ নেয়, সে আর নির্দিষ্ট দলের থাকে না। সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিতে হবে, এই দায়িত্বভার সে কাঁধে তুলে নেয়। আপনার এখানে যিনি এমএলএ আছেন, ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে, এই কথাটা আমি বলে যাচ্ছি, এখানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না। বিরোধী রাখবে না। আরে ভারতবর্ষের এটা বিউটি, আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব, আজ আছে কালকে অন্য সরকার আসবে, কিন্তু আমার দেশের যেটা গর্বের বিষয়, বিশ্বের দরবারে আমাদের তুলতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান, সিআইএ ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন, প্রায় ভারতবর্ষে 2300 থেকে 2500 রাজনৈতিক দল আছে। পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে, আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলোকে একদিকে করবেন, আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি। এটাই আমাদের ডেমোক্রেসি, এটাই আমাদের বিউটি, এটা আমাদের গর্বের বিষয়। মাদার অফ ডেমোক্রেসি যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার, যেটা আমাদের গর্বের বিষয়। ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে। সেই সিস্টেমকে, এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা? এই অপদার্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এমএলএরা, বিভিন্ন স্তরের নেতারা। এর বিরুদ্ধে জাত ধর্ম রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন করতে হবে, ওনার কাছে জানতে হবে যে আমাদের বিউটি, আমাদের যে ভারতবর্ষের মহত্ব, গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন? আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন? কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে, আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে, ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে, এটা ভুললে চলবে না। তাই এই দুটোই সরকার
বিরোধী মুক্ত করতে চাইছে, এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই জারি রাখতে হবে। আর না হলে কি হবে বলুন তো? অন্যায় করবে একের পর এক। আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা 1 বছর অতিক্রান্ত হলো, এখনো সম্পূর্ণরূপে বিচার পায়নি। আমি অন ক্যামেরা বলছি, বিভিন্ন স্তরের মিডিয়ারা আছেন, এখানে পুলিশের লোক আছেন, এখানকার বক্তব্য ঘুরতে ঘুরতে কালীঘাটে পৌঁছাবে সেটা আমি ভালো করে জানি। তারপরেও বলছি, বিজেপি আর তৃণমূল মিলে তিলোত্তমার পরিবারকে এখনো বিচার দেয়নি। ওরা মিলে তিলোত্তমার পরিবারকে ওরা যদি চাইতো তাহলে বিচার পেত। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, আমি আমার ফিরে বিষয়বস্তুতে আসব। আপনারা জানেন সিবিআই কি বলেছে কোর্টে? যেদিনকে তিলোত্তমাকে খুন করেছিল, এটা মাথায় রাখবেন। অনেকে বলছে ধর্ষণ করে খুন, আমি আপনাদের বলছি খুন করে ধর্ষণ। কথাটা উল্টো লাগতে পারে। স্বাভাবিকভাবে যদি একটা ডেড বডি কোথাও পাওয়া যায়, ডেড বডি উদ্ধার হলে কি হয়? কেন খুন করেছে এটা হয় না? প্রশ্ন হয় না? তো কেন তিলোত্তমাকে খুন করেছে যদি এই প্রশ্নটা উত্থাপন করা যদি বেরিয়ে আসে, সেই জন্য ওকে খুন করা হলো, ধর্ষণ তারপরে করানো হয়েছে। আমি এত বড় কথা বললাম, তাকে ধর্ষণ করানো হয়েছে যাতে কি কারণে খুন হতে হলো তিলোত্তমাকে সেটা না জানতে পারে, সেটা চাপা পড়ে যায়। তিলোত্তমাকে কেন খুন হতে হয়েছিল? আপনার আমার বাড়ির মেয়ে, তিলোত্তমাকে খুন হতে হয়েছিল আপনার আমার জন্য। আপনি আমি আরজি করে গিয়ে যখন ট্রিটমেন্ট নিচ্ছিলাম, সেখানে ফার্জি ঔষধ ছিল, ফেক স্যালাইন ছিল, ডুপ্লিকেট ঔষধ থাকতো। ওটি রুমে এই সঞ্জয় রায়ের মতো ডক্টর, এই সন্দীপ ঘোষের মতো ডক্টররা ওর মধ্যে মচ্ছব করতো। শুধু তাই নয়, ওই যে মর্গে যে সমস্ত মহিলারা থাকতো, সেই মহিলাগুলোর সাথে, মৃত মহিলাগুলোর সাথে অপকর্ম করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করতো। এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল, আমার আপনার জন্য করেছিল, সেই জন্য তাকে খুন হতে হলো। তাই আপনাকে আমাকে ভুলে গেলে হবে না। তিলোত্তমাকে যতদিন না বিচার পাচ্ছে, আপনাকে আমাকে চিৎকার করে যেতে হবে, এটা মাথায় রাখবেন। তিলোত্তমা নিজের জন্য খুন হয়নি, হতে হয়েছিল আপনার আমার। যে হসপিটালে পরিষেবা পাওয়া দরকার সেটা পাচ্ছিলাম না, এর বিরোধিতা করেছিল। এখানতে যে অস্থিগুলো থাকতো, হাড়গোড়গুলো, সেগুলো এরা বিক্রি করে দিত। মানে কি ভয়ঙ্কর দলের লোকেরা, বুঝতে পেরেছেন ভাই? কিছুই এরা ছাড়তো না, এর প্রতিবাদ করেছিল বলে খুন করলো। তারপরে খুনের কারণ যাতে না খুঁজে বার হয়, সেই জন্য এরা চেষ্টা কি করেছিল? ধর্ষণ করিয়েছিল। আমি কেন বিজেপি তৃণমূলকে বিচার পাচ্ছে না সমদায়ী করছি, একটু আপনাদের জেনে রাখা দরকার। সিবিআই যখন কেসটা নিয়েছে, ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে, ওটাকেই তারা মান্যতা দিয়ে কোর্টে সাবমিট করেছে, আর অল্প কিছু তদন্ত করেছে। আমি আর গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে ভাই। তিলোত্তমা কি একা ডিউটি করছিল ওই দিনকে? আপনি একটা উত্তর দেবেন ভাই। এটা শুনবেন না চোর ডাকাত শুনবেন? আমার মনে হয় যে মেয়ে আমাদের জন্য খুন হয়েছে, তার কাহিনীটাকে আমাদেরকে জানা দরকার। আমাদের জন্য খুন হয়েছে, এটা মাথায় রাখবেন। নিজের জন্য খুন হয়নি, তার পরিবারের জন্য খুন হয়নি। আপনার আমার বাড়ির মেয়েরা ট্রিটমেন্ট করতে যেত, যখন ওটি রুমে ওই সন্দীপ ঘোষেরা মচ্ছব করতো, তার বিরোধিতা করতে যে খুন হয়েছে, এটা মাথায় রাখবেন আপনারা। যাক, আপনার একাকি ডিউটি করছিল। সিবিআই তাহলে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে? সহজ ভাই হিসাব, আমি সিবিআই আধিকারিক নয়, যে ওই দিনকে কারা কারা ডিউটি করেছিল যদি জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। ওটাও বাদ দিলাম, করেনি। সিবিআই স্বীকার করছে যেদিন রাত্রিরে তিলোত্তমাকে খুন করা হয়, ওই দিন রাত্রিরে ওই করিডোরের প্রায় 54 থেকে 55 জন যাতায়াত করেছিল। কিন্তু ওই 54-55 জনকে অপদর্থ সিবিআই, শুভেন্দু অধিকারীর বস দ্বারা পরিচালিত অমিত শাহজির দপ্তরের সিবিআই খুঁজে পাচ্ছে না। কারা হতে পারে? দিল্লি থেকে অফিসাররা আসছে, ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে, খুঁজে নাও পেতে পারে। কিন্তু খোঁজার তো অনেক পন্থা আছে ভাই। ওই সিসিটিভি ভিডিও ফুটেজ পাবলিক করে দেওয়া দরকার ছিল। পাবলিক করে দিলেই আপনার এই অশোকনগরের, আপনার ওয়ার্ডের কোনো যদি কুলঙ্গার ওই 54-55 জনের মধ্যে থাকতো, তাহলে আপনার মন কাঞ্ছে তিলোত্তমার বিচার চাইছেন, তাহলে ওর নামটা সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছে দিতাম না ভাই আমরা? আমার ফুরফুরা শরীফের
আমাদের ভাঙড়ের যদি কোনো কুলাঙ্গার আমাদের তিলোত্তমাকে খুন করে ওই রাত্রে ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে, যদি ভাঙড়ের মানুষ দেখতে পেত, তাহলে তার নাম ঠিকানা বাবার নাম ঠিকুজি গোষ্ঠী নিয়ে সিবিআই হাতে তুলে দিত, আর সিবিআই তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে দুধকে দুধ পানিকে পানি করতো। করেছে ভাই। আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, এইদের আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। আমি কি করতে পারি ভাই? আমি যদি ভুল বলি বলবেন, এই বলা ছেড়ে দেবো, কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির ময়দানে আসিনি। ক্ষমতার মসনদে যেতে হবে, লিন রাইট নিয়ে ঘুরতে হবে, মন্ত্রী হতে হবে, ও স্বপ্ন আমার নাই। যদি মন্ত্রী হওয়ার আমার স্বপ্ন থাকতো, এখন একটা নয় দুটো মন্ত্রী নিয়ে ঘুরতে পারতাম, ভালো করে আপনারা জানেন। সুতরাং আমি সঠিক কথা বলবো। তাই বন্ধুগণ, তাহলে 54-55 জন কে ছিল, খুঁজে পাচ্ছে না কেন? বা আর কারা খুনি, খুঁজে পাচ্ছে না কেন? এটাই তো ব্যাপার। যারা এই খুনের সাথে যুক্ত, তারা তৃণমূল কংগ্রেসের দামাল নেতাদের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে। সেই জন্যই জানেন তো আপনারা, দিদি সমস্যায় পড়লেই দাদার দ্বারস্থ হয়, জানেন তো নাকি ভাই? হ্যাঁ, দাদা দিদির লোকেরা থাকলে একটু রাগ হতে পারে, কিছু করার নেই। আমি যদি ভুল কিছু বলে থাকি, দিদিকে বলবেন এমনি আমার নামে 18খানা মামলা দিয়েছে, আরো 4টে মামলা দিতে, দাদাকে বলবেন 4খানা মামলা দিতে। দিদির দলের, তৃণমূল কংগ্রেসের দলের নেতাদের দামাল ছেলে মেয়েরা ধরা পড়বে, সেই জন্যই দাদার দ্বারস্থ হয়েছে। দাদা ঠিক স্তরে স্তর দিয়ে সিবিআইকে চুপ করিয়ে দিয়েছে। তাই বন্ধুগণ, আমাদের লড়ে যেতে হবে, আমাদের চুপ থাকলে হবে না। দাদা দিদির সেটিং আমাদের ভাঙতে হবে, তিলোত্তমার বিচার করতে হবে, তার পরিবারকে ন্যায় দিতে হবে। সাথে সাথে নদিয়া জেলার তামান্না বলে যে ফুটফুটে ক্লাস 4-এর বাচ্চাটি, তার অপরাধ কি ছিল? ভূমির আঘাতে তার অঘরি প্রাণ গেল। শুধু তাই নয়, সমাজের সর্বস্তরের নারীদের নিরাপত্তার কথা ভেবে আমাদের আজকের এই অধিকার সভা। তো তিলোত্তমার পরিবার যেমন বিচার পাবে, বিচার পাক, তা নিয়ে আমরা যেমন সোচ্চার হব, সাথে সাথে তামান্নার পরিবার যাতে বিচার পায় তা নিয়ে সোচ্চার হব। আর একদম অতি দূরেই আপনারা হয়তো ভুলে গিয়েছেন, আমি কিন্তু ভুলে যাইনি। হাঁসখালির এই বোনটার কথা মনে আছে? কজনের মনে আছে? একটু হাত তুলুন তো, সত্যি তুলবেন, যাদের মনে নেই হাত তুলবেন না। কিন্তু দেখেন, খান 50ও এখানে হাত তুলেনি। এটা নিয়ম, এটা নিয়ম। 2-4 দিন খুব আগুন ছুটবে, তারপরে আস্তে আস্তে ভুলে যাবে। হাঁসখালিতে একটি নাবালিকা, সেখানেও তৃণমূলের নেতার ছেলে তাকে ধর্ষণ করেছিল। পরে ওকে বলা আছে কি নাকি প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ার ছিল বলে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি আজকের ডেটেও বলছি, আমার এখনো সন্দেহ হয় হয়তো ওই বাচ্চা মেয়েটি জীবিত ছিল, রাতের অন্ধকারে ওকে জোর করে দাহ করেছিল। ভুলে যাচ্ছেন নাকি? ওরও বিচার যাতে হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আর এই তৃণমূল এত বর্বরের দল, হিন্দু ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর নির্দিষ্ট দিনের পরে কি করতে হয় গো? শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয়। আমি যেই দিনকে পৌঁছেছি ঘটনাক্রমে, ওই দিনকেই শ্রাদ্ধের অনুষ্ঠানের ডেট ছিল, কিন্তু গিয়ে দেখি, খবর পাচ্ছি যে লোকালে যত পুরোহিত মানুষ আছে, এই বর্বরের দলেরা, তৃণমূল কংগ্রেসের নেতারা, একে তো মেয়েটাকে মারলি, রাতের অন্ধকারে দাহ করলি, ধর্মীয় রীতি না মেনেই আমি মনে করি দাহ করেছে, আর জীবিত হয়তো ছিল, দাহ করলি তোরা। তারপরে ধর্মীয় বিশ্বাস, শ্রাদ্ধ করলে সে তার স্বর্গে যাবে, বা ধর্মীয় বিশ্বাস যেটা, তার প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসকে আমি রেসপেক্ট করি। আমার আলাদা ধর্মীয় বিশ্বাস আছে, অনেকের অন্য অন্য আছে। তারপরেও আমি যেটা বলছি, তো কি হলো, খবর পেলাম যে ও করতে দিচ্ছে না। লোকাল যত পুরোহিত আছে এমন ভয় দেখিয়েছে, কে বেচারি আসতে চাইছে না। তখন বর্ধমান থেকে সম্ভবত এবিটি এর টিচার্সদের একটা টিম এসেছিলেন। আমিও তাদেরকে বললাম, সাহেব, তাদের মধ্যে কয়েকজন লোকাল ছিল, যে দূর থেকেও যদি হয় তাদেরকে নিয়ে আসুন, আমি এখানে থাকবো। যদি আমার তাড়াহুড়ো ছিল, যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে আমি এখানে থাকবো, আমিও দেখব কোন বেটা এসে তিলোত্তমা আপনার নদিয়ার ওই হাঁসখালির পরিবারকে ডিস্টার্ব করে। আমার কি জাত চলে গেল নাকি? জাত চলে গেল নাকি?
কিন্তু আমার বলার কারণটা হচ্ছে এটা, ওদেরকে ভুলতে হবে না, ওর বিচারটাও পেতে হবে। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছেন শুধু তিলোত্তমা তামান্না নয়, সমাজের প্রতিটা স্তরের মহিলাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে। আপনি যখন আপনাদের, আমি বিধানসভার মধ্যে বারবার দেখেছি, যখনই কোনো বিষয়ে প্রশ্ন করি, প্রশ্নটা যখন একটু তিতে হয়ে যায়, তখনই আমাদের উত্তর দেয় কি জানেন, মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বাস্থ্যমন্ত্রী বলে ওই মহিলা কার্ড খেলার চেষ্টা করে। তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি, যদি মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা স্বাস্থ্যমন্ত্রী, মহিলা অর্থমন্ত্রী বলে আপনি উত্তর দেওয়া থেকে এড়িয়ে যান, তাহলে মহিলা তিলোত্তমা এখন এখানে বিচার পেল না, তামান্না এখন এখানে বিচার পেল না, হাসখালির ওই মহিলাটা এখন এখানে বিচার পেল না, বা তাপসী মালিক এখন এখানে বিচার পেল না। এর উত্তরও কিন্তু দিতে হবে ওই মহিলা মুখ্যমন্ত্রীকে, মহিলা স্বাস্থ্যমন্ত্রীকে। বন্ধুগণ, এটা বলি বলি আমার উপরে রাগ হয়। তো বন্ধুগণ, ভালোই গরম আছে এখানটায়। অশোকনগর গরম এলাকা নাকি? না তো। আরে অশোকনগরে এই তো আমার দাদা, স্টেজ এখন তোলা যাবে না, পার্টি স্ট্যাম্প লেগে যাবে। আছে, এসে গেছে। টুকাইদাকে চেনেন অশোকনগরের লোকেরা? চেনে তো? আছে, থাকে। আমাদের দাদা ভাইয়ের সম্পর্ক, আমার সিনিয়র ভলিবল প্লেয়ার। যাক, প্রসঙ্গগুলো পরে বলবো। তো অশোকনগরের এসে আমি বেশ কিছু কয়েকটা কথা বলতে চাই। একটা এখন সব থেকে বেশি বিষয় যেটা হচ্ছে, সেটা কি, এসআইআর এর নামে মানুষকে বিভ্রান্ত করছে। শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আমার মনে হয় ফেস টাইমে দুজনে খুব গল্প করে নেয় যে বাংলার মানুষকে কিভাবে ফুল বানাবো, বোকা বানাবো। আমার খুব সন্দেহ হয় দুজনে হয়তো ফেস টাইমে কথা বলা করে। একজন কি বলছে, 1.5 কোটি রোহিঙ্গা ভারতবর্ষে পশ্চিমবাংলায় আছে, তাড়িয়ে দেবো বলে আমার হিন্দু ভাইদের মন পেতে চাইছে। আর অন্যজন কি বলছে, এসআইআর হতে দেব না বলে মুসলমান ভাইদের মন পেতে চাইছে। আমি দুটোরই উত্তাপে এদের ভণ্ডামি আমি আছে ফাঁস করব। প্রথম কথা হচ্ছে, এসআইআর আটকাবার ক্ষমতা মমতা ব্যানার্জির নাই, অভিষেক ব্যানার্জির নাই। কেন? এই এসআইআর সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী হচ্ছে। এবার প্রশ্ন, এসআইআর এর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশন মসলেখা দিচ্ছে কি করব না। কিন্তু আমি আপনাদের বলি, মমতা ব্যানার্জি কি বলছে, যে আমাদের ভোট দাও, তোমাকে আমি বাঁচিয়ে দেব। ভোট ধরা কল, ঠিক যেমন সিএনআরসির সময় ভোট ধরা কল হয়েছিল 2021-এ, 2026-এর ভোট ধরা কলটা হচ্ছে এসআইআর। বিজেপি বলবে তাড়িয়ে দেব, আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে নেব। আপনি ভাববেন বাঁচতে হবে আমাকে, চলো তৃণমূলের কোলে উঠে যাই। ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন? 13 বার, কম করে 13 বার এসআইআর হয়েছে। 2002 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হয়েছে। কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন? অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলছি, 28 লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাদ পড়েছিল। হয়েছিল। তখন বিরোধী আসনে কারা ছিল? তৃণমূল কংগ্রেসেরা। তৃণমূল কংগ্রেস ছিল। শাসনে কারা ছিল? বামফ্রন্ট ছিল। কোনো হয়েছিল? তাহলে এত এখন কেন? এটাই আপনাদের বুঝতে হবে। তখন রাজনৈতিকভাবে হয়নি, এখন রাজনৈতিকভাবে এটাকে করার চেষ্টা করছে। আর একটা কথা বলি, শুভেন্দু বাবু বলছেন 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে। ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে প্রায় 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে, যার 10 লাখ বাংলাদেশে আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়ায় আছে, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে। ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে। কিছু আছে, যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবেই। আমি যখন, আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলেতে আটকে রেখেছিল। আমি যখন আমি মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সি জেলেও বেশ কিছুদিন ছিলাম। ওখানে প্রায় 4-5 জন রোহিঙ্গাকেও গ্রেফতার করে রেখেছিল। তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিল। যাক, পশ্চিমবাংলায় নয়, অসমে নয়, হরিয়ানাতে নয়, ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজির দপ্তর বলছে 30,000 আছে। যেই 30,000-এর মধ্যে সব থেকে বেশি আছে দিল্লিতে। কোথায়?
দিল্লি দিল্লি কারা কারা রুল করছে? দিল্লি পুলিশ যাদের আন্ডারে তারাই দেখুন দিল্লি রুল করছে তোর বিজেপি। ওখান থেকে কত রোহিঙ্গাকে বার করেছেন ভাই। দ্বিতীয় রাজ্যটা নাম ভুলে যাচ্ছি, তৃতীয় হচ্ছে আপনার হরিয়ানা, ফোর্থ র্যাঙ্কে আছে অসম, ফিফথ ওয়েস্ট বেঙ্গল। যদি 30,000-এর মধ্যে সব থেকে বেশি দিল্লিতে থাকে আর 5 নম্বর যদি ওয়েস্ট বেঙ্গলে থাকে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কত রোহিঙ্গা আছে ভাই? আমি অ্যাভারেজ যদি ধরি 5,000 করে, 6,000 করে, 5 6 30, 6,000 আমি ধরছি। শুভেন্দু বাবু 1.5 করোড় কাদেরকে বলছে? শুধুমাত্র এই ভয় দেখাচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হবে। আমার এক শ্রেণীর মানুষকে বলবে কি এই বিজেপি আসলে এদেরকে সব জব্দ করে ফেলবে, আর অন্য তৃণমূল বলবে কি তোদেরকে আমি আগলে রাখবো, আমি তোদেরকে ভোটাধিকার কাটতে দেবো না, ভোটটা আমাকে দাও। অর্থাৎ এই বাইনারির পলিটিক্স তৈরি হওয়া হচ্ছে SIR থেকে। আমরা এখানে বলে যাই, অশোকনগরের কমিটি আছে, সাধারণ মানুষ আছে, আমাদেরকে সজাগ হতে হবে। শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না। হ্যাঁ, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার সহ ফান্ডামেন্টাল রাইটসের জন্য যতই আমরা চিৎকার করি, ঠিক কথা চিৎকার করতে হবে। রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। কিন্তু সংবিধানের 51 ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা আছে, জাতীয়তাবাদী নাগরিক হওয়ার কথা বলা হচ্ছে। তাই আমাদেরকে জাতীয়তাবাদী নাগরিক হয়ে SIR এর জন্য প্রয়োজনে ACI যদি আমাদের সহযোগিতা চায়, আমরা ACI কে সহযোগিতা করব। আমাদের পাড়ার যাদের ডুপ্লিকেট নাম আছে, 3বার 4বার করে নাম আছে, তাদের নাম বাদ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব। মৃত ভোটার, ভোটের সময় দাদুরা ঠিক কবরস্থান থেকে শ্মশান থেকে উঠে টুক করে ভোট দেওয়ার চলে যায়। দাদুদের সাথে আমাদের দেখাও হয় না। 5 বছর ছাড়া ছাড়া দাদুরা আছে, টুক করে ভোট দেয়, শ্মশানে চলে যায়, আবার টুক করে ভোটে কবরস্থানে চলে যায়। এলো বাতিল করতে হবে না? রেস্ট নেওয়ার যাই করতে রেস্ট নেও না, কবরে গিয়ে শ্মশানে গিয়ে। কেন কষ্ট করছো আমাদের জন্য? কি গো ভাই, অসুবিধা হবে নাকি? আরে 10 বছর 15 বছর বাপ দাদু মারা গেছে, তাদেরও ভোটার লিস্টে নাম আছে, ওটা বাতিল করতে হবে না? আপনি অশোকনগরে বাড়ি, অশোকনগরের ভোটার, এখন উঠে গিয়ে রাজারহাটে ফ্ল্যাট নিয়েছেন, ওখানেও ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, একটা ভাই বাতিল হবেই। আপনার আমডাঙ্গাতে বাড়ি, বিয়ে আপনার স্ত্রীর বাড়ি আমডাঙ্গাতে, আপনার অশোকনগরে স্ত্রী বিয়ে করে আপনি নিয়ে এসেছেন অশোকনগরে, ওই স্ত্রীর ওখানে 18 বছরের ঊর্ধ্বে ভোটার কার্ড ছিল, এখানেও বানিয়েছেন, ভাই একটা তো বাতিল হবে ওখানেরটা। এতে অসুবিধা কোথায়? আমি এই বিষয়ে আর একটা উদাহরণ দিয়ে শেষ করব, কারণ অনেক কটা বিষয়বস্তু আছে, সবটা বলতে পারবো না, এনার্জি আমার নাই, প্রচুর গরম হচ্ছে। হ্যাঁ, না লাগবে না। এই লাস্ট আমাদের উপনির্বাচন রাজ্যে কোথায় হয়েছে? যেখানে তামান্নাকে খুন করেছে, কালীগঞ্জ। ওখানে কত নাম বাদ পড়েছে আপনারা জানেন? হয়নি, পলিটিক্স হয়নি বলে আপনারা জানেন না। 6,000 নাম বাদ পড়েছে। একটা বিধানসভা যদি 6,000 নাম বাদ পড়ে, 6,000 ইন্টু 294 কত মানুষ হবে? প্রায় 17 লক্ষ মানুষ নাম এমনি বাদ পড়বে, যদি অ্যাভারেজ বলি। তাহলে আতঙ্কিত হচ্ছেন কেন? আতঙ্কিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আর হয়রানি করার জন্য শুভেন্দু অধিকারী সকাল সন্ধে এরকম করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী ভালো করে জানে যে হয়রানি যাদের করবো ভাবছি, তাদের দাদু পদ্দাদুর কবর রেডি আছে, দেখিয়ে দিতে পারবে, এটা উনি ভালো করে জানেন। তারপরেও ভোট লুট করার জন্য, ভোট নেওয়ার জন্য এই হয়রানি করার চেষ্টা করছে। আমি আপনাদের অনুরোধ করব, আতঙ্কিত হবেন না। আর কেউ যদি হয়রানি করতে চায়, বুথ লেভেল যারা অফিসার আছে যারা করবে, সেটাও আপনারা একটু নজর রাখবেন। আমি হুমকি দিচ্ছি না, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনের মাধ্যমে যদি কোনো বৈধ ভোটার, সে তাপসদা হতে পারে আর আজগার হতে পারে, কোনো বৈধ ভোটারের নাম যদি ডিভোটারের দেয়, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। কিন্তু আমাদেরকে সবসময় ECI যদি চাই, আমরা পূর্ণ সহযোগিতা করব। এটা ভাই জিনিস ক্লিয়ার হয়েছে তো নাকি? ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো জায়গা নাই। ভয় পাওয়ার কি আছে? কিন্তু আপনাদের আতঙ্কিত করে আপনার ভোটটা লুট করার চেষ্টা করছে। আমি আর 10 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা হবে ভাই? কারো অসুবিধা হবে না তো? আমি আর 10 মিনিট বক্তব্য দেবো,
দিয়ে আমি এখান থেকে বিদায় নেবো। না লাগবে না, ওটা দাও তাহলে একটা উদাহরণ দিই। পানির বোতল যখন নিয়ে এসছে এতে একটা কাজ তো কিছু করতে হবে নাকি? হ্যাঁ, ওষুধটা দেবো, এটা দেখি একটু, তাহলে এইটাই হোক। তাহলে আমাদের এখন এই যে আজকে বলছিলেন না, আচ্ছা ভিডিও যেটা দেখলাম, ভোট ওনার কথাই ভোট দেবে না, পরিষেবা কেন নেবে, তাই তো নাকি? এটাই বুঝাতে চেয়েছে। এরকমভাবে বলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার নিলি, আমাদের সাইকেল নিলি, কন্যাশ্রী, আমাদের রূপশ্রী নিচ্ছিস, আমাদের রাস্তায় তোরা চলছিস, আবার আমাদের বিরুদ্ধে তোরা কথা বলছিস। তৃণমূলের নেতারা বলে না, ওর জবাব আজকে দিক থেকে একটা ওষুধ দিয়ে যাবো, দিতে পারবেন তো? আচ্ছা, ওদের কি এই মমতা ব্যানার্জি কি ট্যাক্সাল আছে নাকি? অভিষেক ব্যানার্জির কি টাকা ছাপানো মেশিন আছে গোপনে ঘরের মধ্যে, যা টাকা ছাপিয়ে আপনার আমার বাড়ির যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি মায়েরা তাদেরকে দিচ্ছে? এরকম সিস্টেম আছে? তাহলে টাকাটা কোথা থেকে আসছে? আপনার আমার মেহনতের টাকা। সকাল ঘুম থেকে উঠি আর ঘুমানো, সারাদিন যা কাজ করছি সব ট্যাক্স নিচ্ছে, একটা স্টেটে থাকছে, একটা সেন্ট্রালে চলে যাচ্ছে। এই ট্যাক্সের টাকা জমা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার 100 দিনের যদিও কাজ বন্ধ হয়েছে, হাইকোর্ট অর্ডার করার পরেও কাজ হচ্ছে না। আমরা দাবি করেছি 100 দিনের কাজ দ্রুত চালু করতে হবে। যাই আবাস যোজনা, যাই বলুন না কেন, যেটা কেন্দ্রের আসছে, যেটা রাজ্যে আসছে, সবটাই আমাদের ট্যাক্সের টাকায়। তো আমরা কিভাবে ট্যাক্স দিচ্ছি? আমরা ঘুম থেকে উঠে কি করি? প্রথমে ব্রাশ নিয়ে পেস্ট লাগিয়ে দাঁতে ব্রাশ করি না? তো ব্রাশটা কিনছি, ওখানেই আমরা ট্যাক্স দিই। যে পেস্ট কিনছি ওটাতেও ট্যাক্স দিই আমরা। ম্যাচিস দিসলাই কিনে না 1 টাকা দাম, দেখুন দিসলাই কিনে কেউ আগুন লাগাবার জন্য, কেউ বিড়ি খাওয়ার জন্য, আর কেউ আগুন সমাজকে আলোকিত করার জন্য, অর্থাৎ মোমবাতি বা জ্বালানোর জন্য, যে যেমনভাবে ইস্তেমাল করে। ওইটা কিনছি, ওটাতেও আমরা ট্যাক্স দিই। আমার হাতে একটা ওয়াটার বোতল আছে তো নাকি, এটার দাম কত ভাই? কি করে জানলাম? এমআরপির পরে ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা। এটা পারলে আমরা কমাই 8.5 টাকা, 9 টাকা তো কিনে নিই। 10 টাকার ওপরে বিক্রি করা এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই যে 10 টাকাটা আমরা এমআরপি থেকে জানতে পারি মালটার দাম কত, ওই এমআরপির নিচে একটা ছোট্ট করে লেখা থাকে, আমরা সেটাকে আর ভাবার চেষ্টাই করি না। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। কি লেখা থাকে? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত রকম ট্যাক্স দিয়ে এটার দাম 10 টাকা। এই যে আমরা ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সটা জমা হচ্ছে, একটা কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে। এই জমা হওয়া ট্যাক্স থেকেই তো আপনার আমার বাড়ির মায়েরা, যদি আমার মা নেয় না, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী, রূপশ্রী, যেটাই বলুন না কেন, এটা হচ্ছে। তাহলে আজকের পর থেকে যদি কেউ জ্ঞানের কথা বলে, যদি কেউ জ্ঞান দেয় আমাদেরকে যে তুমি আমাদের সরকারে নিচ্ছ, আমাদের সরকারের সমালোচনা করছো, তার উত্তর দিতে পারবেন তো? এই ভাই তুমি চুপ করো, এই সরকারের যে গাড়িগুলো চলছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়ি চড়ে মন্ত্রীরা ঘুরছে সাইরেন বাজিয়ে, ওই গাড়ির তেলটা আপনারা দিচ্ছেন, এটা আপনারা বলবেন। আপনাদের ট্যাক্সের টাকা জমা হচ্ছে তো। শুধু তাই নয়, আপনাদের এই ট্যাক্সের টাকা জমা হয়ে আমি কটা পাচ্ছি জানেন? টাকা এই আজকে যে ভিডিওটা দেখেছি, উনিও পাচ্ছেন 1,21,000 টাকা, আমিও পাচ্ছি 1,21,000 টাকা। উনিও বছরে 50,000 টাকা পায়, আউট অফ স্টেট ঘোরার জন্য, ট্রাভেলিংয়ের জন্য পাই। উনিও পায়, আমিও পাই, উইদিন স্টেট, ফার্স্ট ক্লাস এসিতে আনলিমিটেড। বুঝতে পারছেন? আর উনি জ্ঞানের কথা বলছে, এগুলো কোথা থেকে আসছে? সব আপনাদের ট্যাক্সের টাকা থেকে তো। যদিও আমি 1,21,000 টাকা আমার নিজের কাজে লাগাই না, আমি মানুষের সাথে খরচ করে দিই, কিন্তু জানতে হবে আপনাদের। তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে, আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের 14 তলাতে যে এসিটা চলছে, ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে, সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমার মুখ্যমন্ত্রীকে বলো চিল এসি বন্ধ করে গরমে বসতে। যে 14 তলাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে। আজকের পর থেকে যদি কেউ বলে, এর উত্তরটা দেবেন। বন্ধুগণ, ওবিসি নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে। এভাবে বোঝানো হচ্ছে মুসলমানদেরকে সব দিয়ে দিয়েছে, আমার হিন্দু ভাইদেরকে বাদ দিয়েছে। কিন্তু আমি আপনাদের বলি, না মুসলমান না হিন্দু, আমরা চাই যারা আর্থিকভাবে দুর্বল, বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হোক, 4টে মুসলমান 6টা হিন্দু, বা 6টা মুসলমান 4টে হিন্দু, এই ব্যালেন্সের আমি পক্ষপাতী নই। বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হবে,
1993 ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে সামনে রেখে ওই আইনকে মান্যতা দিয়ে সার্ভে করে যাদেরকে ইনক্লুড করার দরকার তাদেরকে ইনক্লুড করা হোক। তার পরিবর্তে বারবার রাজ্য সরকার শুধু মন পাওয়ার জন্য, বাস্তবিক অর্থে শূন্য কিন্তু মন পাওয়ার জন্য বারবার অবৈধ বৈধ পন্থা অবলম্বন না করে তৈরি করছে। এর ফলে কি হচ্ছে? মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত মুসলিম তারাও আজকে যতটা ক্ষতিগ্রস্ত, যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত হিন্দু তারাও একইভাবে ক্ষতিগ্রস্ত, বারবার কোর্টের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে। তাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি বিজ্ঞানসম্মতভাবে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে দ্রুততার সাথে ওবিসি সম্প্রদায়ভুক্ত কারা সার্ভে করে সেটাকে পাবলিশ করা হোক এবং হিন্দু মুসলিম নির্বিশেষে যাদের প্রকৃত দরকার তাদেরকে কি হোক, ফ্যাসিলিটি দেওয়া হোক। বন্ধুগণ, আবার বলতে হবে, সবই বলতে হবে। হ্যাঁ, এখন দিদিমণির নতুন একটা প্রজেক্ট নিয়ে এসেছে রাজ্যের জন্য, আমার পাড়া আমার সমাধান। শুনতে খুব ভালো লাগছে। কি এটা উল্টোটা কি হবে বলুন তো? তৃণমূলের পাড়া আর তৃণমূলের কাটমানি হয়ে যাবে। ও তো টাকা ভোটের জন্য তুলছে। এখন 100 দিনের কাছ থেকে টাকা লুটতো, বন্ধ হয়ে গেছে। আবাস যোজনার কাটমানি বন্ধ হয়ে গিয়েছে। ও টাকাটাকে এখন পার্টির ভোটের খরচ তুলতে হবে না, তার জন্য 800 কোটি টাকা বরাদ্দ করেছে, লুট হয়ে যাবে। কিন্তু আপনারা বলেন এটা দরকার ছিল? এর আগে পঞ্চায়েতের অ্যাক্ট দেখুন, গ্রাম সভার কথা বলা হয়েছে, গ্রাম সংসদের কথা বলা হয়েছে। আপনার বুথের কি কাজ হবে, কে আবাস যোজনার বাড়িটা পাওয়া উপযুক্ত, কে কার লক্ষ্মী ভাণ্ডার পাওয়া দরকার প্রকৃত অর্থে, কার বিধবা ভাতা পাওয়া দরকার, কার বার্ধক্য ভাতা পাওয়া দরকার, বা কোথায় পানীয় জলের ব্যবস্থা করতে হবে, কোথায় লাইটের ব্যবস্থা করতে হবে, কোথায় ছোট্ট পোল নির্মাণ করতে হবে। অর্থাৎ আপনার বুথে আপনার মহল্লাতে যা কাজ হবে সে তার জন্য বছরের নির্দিষ্ট সময় মেনে গ্রাম সংসদ করতে হবে। এটা অলরেডি পঞ্চায়েত অ্যাক্টে উল্লেখ আছে। এই অ্যাক্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন। তোলাবাজি করতে করতে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে। আর আদিবাসী ভাইদের জন্য, আদিবাসী অধ্যুষিত এলাকার জন্য গ্রাম সভার কনসেপ্ট আছে, ওই গ্রাম সভার কনসেপ্টটাকেও সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। যদি গ্রাম সংসদ, গ্রাম সভা এই দুটো কনসেপ্ট যেটা আছে যদি ঠিকঠাক থাকতো, আমার পাড়া আমার সমাধান করতে লাগতো না। তবে আপনাদের বলি, আপনারা জানেন আমি ভোটে নির্বাচিত হয়েছি 2021 সালের পরে। 21 সাল থেকে আমি গতকাল পর্যন্ত বলছি, আমি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছি। আমি বিশ্বাস করি ভোটের সময় যেমন আমি মানুষের কাছে গিয়ে কাকা, জ্যাঠা, মামা, পিসি, খালা, চাচা বলে ভোট চেয়েছি, বিধায়ক হয়ে যাবার পরে তাদের সার্টিফিকেটের, তাদের কাগজের, তাদের কোনো দরকার পড়ে আমার কাছে তারা কেন আসবে? 5 বছর তাদের কাছেই আমি যাব। এই জন্য আমি এক প্রকার দুয়ারে এমএলএ, মিট ইওর এমএলএ, এমএলএ ফর পিপল, এই হ্যাশট্যাগ দিয়ে আমি মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। তারপরে আপনারা দেখলেন দুয়ারে সরকার এসেছে, এখন পাড়ায় সমাধান হচ্ছে। আপনাদের বলবো, যদি আপনারা আমাদের সাথ দেন, যদি সচেতন হন, কথা দিচ্ছি আপনাদের, সরকারকে বাধ্য করব আপনার দরজার সামনে অফিসারদেরকে দাঁড় করিয়ে দিবার। আর ভিডিওতে যেতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না, আপনার দরজার সামনে অফিসার দাঁড়িয়ে যাবে। তাই বন্ধুগণ, সচেতন সজাগ হতে হবে। অন্যথায় কি হবে? কেউ বলবে আমি মুসলমানদের বাঁচাবো, কেউ বলবে আমি হিন্দুদের বাঁচাবো। আমি একটা উদাহরণ দেব। এটা শহরের মানুষ অনেক আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে। শহর গ্রাম সবার কথা বলছি, গ্রামের মানুষও আছেন। আজকে আপনারা বাড়ি যাবেন, যাদের বাচ্চাগুলো, সন্তানগুলো সরকারি স্কুলে পড়ে, ক্লাস 5, 6, 3, 4 বাচ্চাদেরকে ডাকবেন। 3, 4 বাচ্চাদেরকে গিয়ে অঙ্কের বইটা, গণিতের বইটা খুলে দেবেন, অনুশীলন 1 যেটা আছে খুলে দিয়ে বলবেন অঙ্কটা করতো। যারা বেসরকারি স্কুলে পড়ছেন তাদের কথা বলছি, যারা সরকারি স্কুলে, সবাই তো এখানে বেশিরভাগ আমরা শ্রমজীবী মানুষ, দেখবেন পারে কি। ক্লাস 5, 6 বাচ্চাকে জিজ্ঞাসা করবেন, পেনটার খাতাটা দিয়ে বলবেন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন স্কুলে পড়িস আর ঠিকানা ইংলিশে লিখে দে তো বাবা।
দেখবেন কটা ফেল করে কটা পাস করে। কাদের ছেলে ওটা? ভোটারদের ছেলে। কাদের ছেলে? যে পোস্টে উঠে ঝান্ডাটা বাঁধছে। আর যার জন্য ঝান্ডা বাঁধছে তার খোঁজ নিয়ে দেখুন তার পরিবারের কি কোথায়। বেসরকারি স্কুলে পড়াচ্ছে, সময়ের সাথে সাথে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ডিগ্রি করে নিয়ে আসছে, আর আপনাকে লাঠিয়াল বানাবার প্ল্যান করছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, এটাই ডেমোক্রেসি। আপনাকে বিজেপি ভালো লাগে, সিপিএম ভালো লাগে, আইএসএফ ভালো লাগে, কংগ্রেস ভালো লাগে, যে দল ইচ্ছা করুন, কিন্তু যার জন্য আপনি গলা ফাটাচ্ছেন সে আপনাকে এর পরিবর্তে কি দিচ্ছে দেখুন। আপনি গলা ফাটাচ্ছেন, কালকেও আপনার ছেলে যাতে তার ছেলের হয়ে গলা ফাটায়, সেই জন্য যত স্কুলগুলো আছে দেখুন, এই সরকারি স্কুলগুলোকে ধ্বংস করে দিয়েছে। না শিক্ষক আছে, না শিক্ষার পরিকাঠামো আছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাম রহিমকে একসাথে আওয়াজ তুলতে হবে, ফতেমা সীতাকে একসাথে আওয়াজ তুলতে হবে যে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করতে হবে। আজকে তো প্রাইমারি স্কুলগুলো কি হয়েছে, রন্ধনশালা হয়ে গিয়েছে। আর শিক্ষাদানের জায়গা আছে? দেখুন না গিয়ে। শহরের কথা আমি বলতে পারবো না, অশোকনগর শহরে কি হয়েছে, কিন্তু গ্রামের গুলোতে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি বলতে পারি যে যদি 100 বাচ্চা থাকে, 200 বাচ্চা থাকে, একটা টিচার পাবেন যে তালা খুলছে, সেই ঘন্টা লাগাচ্ছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের হিসাব রাখছে। তাহলে আপনার আমার ছেলেটা পড়বে কখন ভাই? পড়াবে কখন তাকে? যাচ্ছে গিয়ে মিড ডে মিলটা খাচ্ছে, চলে আসছে। আর আপনি আমি শ্রমজীবী মানুষ, সকালবেলা উঠে বাজারে চলে যাই, কেউ ভ্যান টানে, কেউ মাঠে যায়, কেউ ট্রেন ধরে কলকাতায় কাজে যায়। ম্যাক্সিমাম আমরা এই সমাজের মানুষ তো নাকি না টুকাইদার মতো সবাই সরকারি চাকরি করে। তো এইটা হয়তো আমাদের বলে, তাহলে আমাদের কি হবে? আমাদের হয়ে বলার কে থাকছে? আমার জনপ্রতিনিধি। বিধানসভায় গিয়ে বলার দরকার যে পশ্চিম বাংলায় 8,500 স্কুল বন্ধ হচ্ছে কেন। উনি বাংলার জন্য অনেক সেন্টিমেন্ট, বাঙালিদের নিয়ে উনি অনেক কথা বলছেন, কিন্তু আমার কটা প্রশ্ন থেকে যায়। পশ্চিম বাংলায় প্রাইমারি আপার প্রাইমারি স্কুল মিলিয়ে 8,500 বাংলা মাধ্যম স্কুল বন্ধ হতে চলছে কেন? এর জবাবটা উনি দিতে পারবেন? ওনার কাছে আমার প্রশ্ন থেকে যায়। বাংলা ভাষাকে উনি এখন খুব ভালোবাসছেন, রবি ঠাকুরের থেকেও বেশি ভালোবেসে ফেলছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের থেকেও বেশি ভালোবাসছেন, কাজী নজরুল ইসলামের থেকেও উনি এখন বেশি ভালোবেসে ফেলছেন। ভালো কথা। কীর্তি আজাদ কে? বাংলার উনি কেউ নাকি এমপি? শত্রুঘ্ন সিনহা কে? কোথায় বাড়ি তার? বাংলার কেউ? ইউসুফ পাঠান কে? বাংলার সাথে তার সম্পর্ক কি? কদিন কলকাতা নাইট রাইডার্সে খেলেছিল, তাও টাকা নিয়েছে, খেলেছে। এর বাইরে তো কিছু নয়, ফ্রিতেও খেলেনি কলকাতার হয়ে ভাই। যে আমরা বাঙালি, আমাদের একটা আইপিএলে কলকাতার টিম আছে, বাংলার সেন্টিমেন্ট আছে, উনি ফ্রিতে খেলে দিয়েছেন, তাও একটা বলার জায়গা থাকতো। খেলেছে নাকি ফ্রিতে? পেমেন্ট তো ঠিক নিয়েছে, তাকে আপনি এমপি করলেন। সাকেত গোখলে মহারাষ্ট্রের বাড়ি, রাজ্যসভার এমপি করলেন। পশ্চিমবাংলার এত মানুষ আছে, বুদ্ধিজীবী মানুষ আছেন, আপনার দলে অনেক প্রফেসর আছেন, বুদ্ধিজীবী মানুষ আছে, তাদেরকে রাজ্যসভায় পাঠাতে পারলেন না। অহমিয়া অসম থেকে একজনকে নিয়ে এসে রাজ্যসভার এমপি করেছিলেন। এখন ওনার বাংলা প্রীতি বেড়ে উঠছে, কারণ কি বলুন তো? পরিযায়ী শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে, কিছু তো একটা ভুল বুঝাতে হবে এদেরকে, সেজন্য বাংলা ভাষায় এদের ভালোবাসা উতরে উঠছে। প্রশ্ন অনেক থেকে যায়, সময় আমি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের বলবো, চোখ কান খুলে রেখে একটু রাজনীতি করতে হবে। কাকে কান নিয়ে চলে গেল, কাকের দিকে না তাকিয়ে নিজের কানে একটু হাত দিয়ে দেখুন, আজকে আপনার রুজি রুটি কোথায়? এই অপদার্থ সরকার চলছে। 2016 থেকে 2023 চা বাগানের শ্রমিকদের সাথে 18 বার মিটিংয়ে বসেছে। চা বাগান শ্রমিকদের এখনো ন্যূনতম মজুরি ঠিক করতে পারেনি, আর গল্প শোনাচ্ছে ওই স্বামী কি সামিরুল, তুমি বাইরে থেকে সব নিয়ে চলে আসো, কাজের ব্যবস্থা হবে। কাজ আছে এখানে? কাজ থাকলেও মূল্যায়ন হয়। যে রাজমিস্ত্রিটা আজকে বাসন্তী থেকে কাজে যাচ্ছে তামিলনাড়ুতে, স্কিল লেবার হিসাবে যদি যায়, সে 1000 টাকারও বেশি সে পার ডে ইনকাম করছে, আর আনস্কিল লেবার হলে 700 টাকা 800 টাকা দিনে ইনকাম করছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্কিল লেবারদের সরকার ঘোষিত দিন মজুর কত জানেন? 450 টাকা মতো। কেন তারা ফিরে আসবে বা কেন তারা গেল? এখানে কাজের মূল্যায়ন হয় না, শ্রমিকের শ্রমের মূল্যায়ন হয় না, শ্রমিকের ঘামের মূল্যায়ন হয় না বলেই
তারা এখানে না কাজ পেয়ে কোথায় যাচ্ছে? ভিন্ন রাজ্যে যাচ্ছে, আর সেখানেও তারা আক্রান্ত হচ্ছে। আর আমার রাজ্য সরকার আক্রান্তদের পাশে সেইভাবে থাকছে না, মিটিং মিছিল করে। তার কাজ তো আমাদের মিটিং মিছিল, আমরা বিরোধী। সরকারের তো সরকার টু সরকার কথাবার্তা বলা, প্রেশার করা। যদি সরকারে আমার পশ্চিমবাংলার সরকারের কথা না শোনা মানে কি অসম সরকার, হরিয়ানা সরকার বা উড়িষ্যা সরকার বা যে কোনো রাজ্য সরকার আমাদের নাগরিকের উপরে আক্রমণ চালাচ্ছে, মানে রাজ্যের উপরে তো আক্রমণ হচ্ছে ভাই। তাহলে এটা সমাধানের জায়গা কোথা? সরকারকে প্রস্তাব রাখা, কঠোরভাবে সেই রাজ্যের সরকারকে বলা, সেটা বলেনি। আর একটা রাস্তা আছে, আর্টিকেল 131, আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে। আর্টিকেল 131 সংবিধানে বলা আছে, রাজ্য রাজ্য যদি সংঘাত হয়, উড়িষ্যা রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের সংঘাত হচ্ছে, সমাধান কিভাবে করবে? মোদিজি করবে? এটা তো হয় না। অমিত শাহজি করবে? এটা তো হয় না। নওশাদ সিদ্দিকী সমাধান করে দেবে? এটা তো নয়। রাজ্য রাজ্য সংঘাত হলে, রাজ্য কেন্দ্র সংঘাত হলে সংবিধানের 131 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে বলা আছে। আমাদের পরিযায়ী শ্রমিক, আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য আপনাদের এই অশোকনগরেই শুধু মুসলিম সম্প্রদায় নয়, অন্যান্য ভিন্ন সম্প্রদায়ের মানুষদের উপরে আক্রমণ নেমে এসেছে। অশোকনগরের একজন আছেন, তাকে প্রচুর মারধর করেছে শুধু বাংলায় কথা বলেছে বলে। তো এই সমাধান করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল। রাজ্য সরকারের পার্টি হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা, যে বাঙালি শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে তার ডেটা দিয়ে মামলা করা। তাহলে আশা করছি সুপ্রিম কোর্টে যিনারা জাস্টিস আছেন তারা ওই রাজ্যগুলোকে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিতেন এবং পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত থাকতো। সেটা কিন্তু এনারা করেননি। শুধু বাংলা 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 বলে অনেকে ভালোবাসার কথা বলছেন। যদিও এখন জয় বাংলাকে এখন নিয়ে অনেক বিতর্ক আছে, আমি বললে নাকি খারাপ হয়ে যাবে। তবে এই শব্দটা এখন রাজনৈতিক স্লোগান হয়ে গেছে ভাই, রাজনৈতিক স্লোগান হয়েছে। ঠিক যেরকম পুরুষোত্তম রাম ঠাকুরের নামে যে জয়ধ্বনিটা ছিল ধর্মীয় স্লোগান, বিজেপি ওদেরটা রাজনৈতিক স্লোগান করেছে। একইভাবে বাংলাদেশের রাজনৈতিক স্লোগান জয় বাংলাকে আমাদের পশ্চিমবাংলার রাজনৈতিক স্লোগানও করতে চাইছে। আমাদের মাথায় রাখতে হবে যে দিনের শেষে আমি পাচ্ছিটা কি। যদি সারাদিন ইনকাম করে, সারাদিন কষ্ট করে মেহনত করে দিনের শেষে আমার ইনকামটা যদি ঠিকঠাক না থাকে, পরের প্রজন্মকে আমি জবাব দেবো কি যদি এখন আমি সোচ্চার হই। তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা কৃষক সহ যারা ইনফরমাল সেক্টরে কাজ করছেন তাদের ন্যূনতম মাসিক গড় আয় 24,000 যাতে হয় তার দাবি করছি। আমি শেষে একটা বিষয় বলে বিদায় নেব, কৃষকের বিষয় বলেছে। আমাদের পশ্চিমবাংলার কৃষকের ইনকাম কত জানেন আপনারা? কৃষিকাজ তো এখানে শহরের মানুষ কত করে না, কিন্তু আপনাদেরও জ্ঞাতার্থে জেনে রাখা দরকার। কারণ পশ্চিমবাংলার 50% মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত, 70% মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত। এটা আমার তথ্য নয়, বিধানসভার শাসক দল দেওয়া তথ্য। আমাদের পশ্চিমবাংলার কৃষকরা এত ইনকাম করে, 22 নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবার পিছু। আগে ছিল বিলো 7,000। এই লাগাতার আমি 3-4 বছর শুধু মন্ত্রীকে আমি প্রশ্ন করতাম যে ইনকাম কত করছে আপনি বলুন। বলছে ইনকাম বেড়ে যাচ্ছে, বেড়ে গেছে 3 গুণ। আমি বলতাম ফিগার কত বলুন, ফিগার বলতো না, আর শুধু বলতো 3 গুণ বেড়েছে। যত